পরিদর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ বলবো এমন একটি ফসলের কথা যার ব্যবহার বহুবিধ। সিনেমা হলে সিনেমা দেখতে দেখতে যদি পপকর্ন খেতে যান তাহলে যেমন একে প্রয়োজন হবে, আবার বাড়িতে যদি কোনো ডিশ বানাতে গিয়ে আপনার বেবি কর্ন বা সুইট কর্নের প্রয়োজন হয় তাহলেও একে প্রয়োজন হবে। বলছি ভুট্টার কথা। যেমন বললাম, এর ব্যবহার বহুবিধ। মানুষের ব্যবহার ছাড়াও পোলট্রি জাতীয় প্রাণীর খাদ্য হিসাবে এবং অবশ্যই গবাদি প্রাণীর খাদ্য হিসাবে ভুট্টাকে ব্যবহার করা হয়। একে বলা হয় তন্ডুল ফসলের রানী। আর পশ্চিমবঙ্গে ধান আর গমের পরে অন্যতম প্রধান ফসল কিন্তু এই ভুট্টাকেই ধরা হয়। যে সমস্ত কৃষক বন্ধুরা ভুট্টা চাষের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু বুঝতে পারছেন শুধু চাষ করাটাই আসল ব্যাপার নয়, তার সঙ্গে কীটশত্রু নিয়ন্ত্রণ করাটাও একটা প্রধান ব্যাপার। তাই তো আজকে আলোচনার বিষয় আমরা রেখেছি ভুট্টার কীটশত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষজ্ঞ অতিথিকে আমি অবশ্যই আমার সঙ্গে পেয়েছি। আমার ঠিক বাঁদিকে রয়েছেন শ্রী নিলয় পাইন, সহ কৃষি অধিকর্তা, শস্য সুরক্ষা, হাওড়া জেলা। এছাড়া রয়েছেন শ্রী সঞ্জীব কুমার সরকার, সহ কৃষি অধিকর্তা, হাওড়া জেলা। নমস্কার। এছাড়া দর্শক বন্ধু আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এই বিষয়ে, অর্থাৎ ভুট্টার কীটশত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, এই বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখানো হচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখতে পারেন। আমি সরাসরি আলোচনায় চলে আসবো এই ভুট্টার কীটশত্রু নিয়ে। প্রথমে নিলয়বাবু, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে ভুট্টা চাষ নিয়ে আমরা কথা বলবো, শত্রুর আক্রমণ সবকিছুই বলবো, কিন্তু একটু ছোট্ট করে গুরুত্ব কি আজকের দিনে ভুট্টা চাষের গুরুত্বটা যদি একটু বলেন। একদমই, আমরা যেটা বলছিলাম যে ভুট্টা হচ্ছে একটা দানা শস্য বা তন্ডুল জাতীয় শস্য। আর ওই পশ্চিমবঙ্গে যদি আমরা দানা শস্য চাষের কথা চিন্তা করি তাহলে কিন্তু ধান এবং গমের পরেই ভুট্টার স্থান। তো আমরা যে কথাগুলো তুমি এক্ষুনি বলছিলে যে আমাদের এই যে পপকর্ন, সুইট কর্ন, বেবি কর্ন বা গোটা ককটাকেই পুড়িয়ে খাওয়া, এটা তো একটা ভুট্টার প্রধান ব্যবহার রয়েছে। এছাড়া আমাদের যতটা মানে ভুট্টা আমাদের পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় তার 60% গবাদি পশুর খাদ্য কিংবা আমাদের পোলট্রি ফিড হিসাবে ব্যবহার হয়ে যায়। এছাড়াও কিন্তু এর নানাবিধ ব্যবহার আছে। যেমন ভুট্টার স্টার্চ থেকে একটা তেল তৈরি হয়, যে তেলটা ব্যবহার করলে মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে। আরেকটা ব্যাপার আমরা দেখতে পারি যে ভুট্টার স্টার্চ থেকে আবার একটা প্লাস্টিকও তৈরি হয়, যে প্লাস্টিকটা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ যেটা সহজেই মাটিতে মিশে যেতে পারে। এছাড়া রয়েছে ইথানলের ব্যবহার, অর্থাৎ ভুট্টার স্টার্চ থেকে ইথানল তৈরি হয়। এই ইথানল কিন্তু গ্যাসোলিনের সঙ্গে মিশিয়ে পরিবহন শিল্পে ব্যবহার করার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর যে শেষ ব্যবহারের কথাটা আমি বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ, যেমন আমাদের সিরাপ, স্টার্চ বা জিলেটিন, এইগুলো উৎপাদন করতেও কিন্তু ভুট্টার একটা বহুল ব্যবহার আছে। তো এই সবগুলো নিয়ে তুমি এখনই বলেছো যে ভুট্টাকে তো দানা শস্যের রানী বলা হয়, তো এটা কি ব্যাপার? অবশ্যই বহুবিধ ব্যবহার এবং গুরুত্ব অপরিসীম। এই বিষয়ে তো আরো কথা বলবো, কিন্তু তার আগে একটু সঞ্জীব বাবু আপনার কাছে জানতে চাইবো যে ভুট্টার ফলন কি আজকের দিনে আশানুরূপ হচ্ছে, কি মনে হয়? যদি না হয় তার কারণ কি? ভুট্টার ফলন কিছু কিছু জেলায় হচ্ছে, আশানুরূপ হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু ভুট্টার ফলন আশানুরূপ হচ্ছে না। তার প্রধান কারণ বলা যেতেই পারে, অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে বীজ একটা অন্যতম বিষয়। আমরা যদি সঠিক গুণমানের উন্নত বীজ যদি আমরা ব্যবহার করতে পারি, ফলন আশা করি ভালোই হয়। কিন্তু শুধু বীজ ভালো হলেই হবে না, সঠিক পরিচর্যা ভীষণভাবে জরুরি। সঠিক এবং যে রোগ এবং পোকা যেগুলো রয়েছে তার সুষম নিয়ন্ত্রণও যেমন দরকার, ঠিক তেমনি ভুট্টার প্রচুর খাবার প্রয়োজন হয়। তো সেই জন্য আমাদের সুষম খাবার কিন্তু মাটিতে প্রয়োগ করতে হবে ভুট্টা চাষের জন্য। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা সঠিক মেনে চলি তাহলে কিন্তু ভুট্টার ফলন হবে। কিন্তু আমরা সমস্ত জায়গায়, আমাদের রাজ্যের সব জেলাতেই কিন্তু এই গুণমানে সঠিক বীজ এবং সঠিক পরিচর্যা, সঠিক রোগ পোকা মানে সুসংগত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ, সুষম খাবার সঠিকভাবে না হওয়ার ফলেই কিন্তু এই ফলন সঠিক না হওয়ার বা আমরা যেটাকে চাইছি কাঙ্ক্ষিত ফলন না হওয়ার মূল কারণ।
একেবারেই। আমরা কীটশত্রুর বিষয়ে আলোচনায় আসবো, তবে এই মুহূর্তে টেলিফোনে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, একটু জেনে নেব কে রয়েছেন এবং কি প্রশ্ন তার। হ্যাঁ, বলছিলাম যে ভুট্টার গাছটা ছোট থেকে বেরোনোর পর যে মানে ডগা পাতাটা পোকার আক্রমণ থেকে কি ওষুধ স্প্রে করতে হবে সেটা চাইতে করলে ভালো। ঠিক, আচ্ছা। আপনি শুনতে থাকুন অবশ্যই। আমরা এই বিষয়ে আজকে মূল আলোচনাটা এই বিষয়ে রয়েছে। তো ভুট্টার গাছ বেরোনোর পরে যে পোকা লাগবে তার উপর আমরা বিশদ আলোচনা করব, আপনি শুনতে থাকুন। অবশ্যই, এবং এই বিষয়ে আমরা আলোচনায় ঢুকেই যাব। আমি নিলয় বাবু আপনার কাছে যাব, এই কীটশত্রু নিয়ে আলোচনা। কীটশত্রু কি কি, মূলত কীটশত্রু কি কি দেখা যায়? আমাদের পশ্চিমবঙ্গে এখন যে কীটশত্রুটা সব থেকে বেশি ক্ষতি করে, মানে ভয়ঙ্কর ক্ষতি করে, সেটা হচ্ছে ফল আর্মিওয়ার্ম। এখনই একজন আমাদের দর্শক বন্ধু আমাদেরকে বলছিলেন, হয়তো উনি ফল আর্মিওয়ার্মকেই মিন করতে চাইছেন। তো এইটা যদি আমরা সঠিক সময়ে সঠিক যদি কন্ট্রোল মেজার না নিতে পারি, অর্থাৎ সুসংগত উপায়ে যদি এটাকে আমরা না রোধ করতে পারি, তাহলে কিন্তু 60 থেকে 80% পর্যন্ত ক্ষতি করে দেয়। এছাড়া বিভিন্ন পোকার উপদ্রব রয়েছে, যেরকম মাজরা পোকা, এছাড়া রয়েছে আপনার সুট ফ্লাই, কাণ্ড বন্ধক পোকা, এছাড়া রয়েছে জাপ পোকা। এই পোকাগুলো আমাদের ক্ষতি করে। বেশ, আচ্ছা সঞ্জীব বাবু, বীজ শোধন এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কীটশত্রুর আক্রমণ সবকিছুর সঙ্গে বীজ শোধনের ব্যাপারটাও কিন্তু জড়িয়ে রয়েছে। কিভাবে সঠিকভাবে বীজ শোধন করা যায় একটু বলুন তো। ঠিক, আমরা বীজ শোধন যদি করে থাকি তাহলে বীজ যেমন খুব কম পরিমাণে লাগবে, ঠিক তেমনি শোধিত বীজ আমরা যদি বপন করি সেক্ষেত্রে প্রায় 1 মাস আমরা বীজকে রোগ এবং পোকা থেকে সুরক্ষিত রাখতে পারবো। যেহেতু গাছ ছোট্ট অবস্থায় ভীষণ নরম এবং সেনসিটিভ থাকে, তো সেই জন্য বীজ শোধন করে অবশ্যই বপন করতে হবে। সেই জন্য আমরা বলি আগে বীজ শোধন করুন, তারপরে বীজ বপন করুন। তো বীজ শোধন করতে গেলে ভুট্টার ক্ষেত্রে রোগ এবং পোকা দুটোর জন্যই আমরা বীজ শোধন করব। আমরা রোগের জন্য বীজ শোধন যেটা করব, বেশ কিছু রোগনাশক, বিশেষ করে ছত্রাকনাশক, যেমন কার্বেন্ডাজিম হতে পারে 2 গ্রাম প্রতি কিলো বীজের জন্য, থাইরাম হতে পারে 2.5 থেকে 3 গ্রাম প্রতি কিলো বীজের সঙ্গে মিশিয়ে আমরা বীজ শোধন করব। সেই সঙ্গে আমরা অবশ্যই যেটা করব, কীটনাশক হিসেবে মানে আমরা একটা কীটনাশক ব্যবহার করব, যেটার জন্য মূলত ফল আর্মিওয়ার্ম বা গোড়া কেটে দেওয়া যেসব পোকা রয়েছে তাদের হাত থেকে রক্ষার জন্য একটা বিষ রয়েছে, সেটা সায়ান্টানিলিপ্রোল এবং থায়োমিথাক্সামের মিশ্রণ 19.8% FS। এই সায়ান্টানিলিপ্রোল এবং থায়োমিথাক্সামের মিশ্রণ আমরা 6 ml অর্থাৎ 6 ml প্রতি কিলো বীজের সঙ্গে আমরা মেশাবো। কি করে মেশাবো? আমরা 10 থেকে 15 ml একটু জল নিলাম, তার মধ্যে আমরা বিষটাকে মিশিয়ে দিলাম 6 ml, তারপরে সেই বিষ গোলা জলটাকে আমরা বীজের ছড়িয়ে দেব এবং এমনভাবে আমরা বীজের সঙ্গে মাখিয়ে দেব যাতে প্রত্যেকটা বীজের গায়ে এই বিষ লেগে যায়। অর্থাৎ আমরা যে বিষটার কথা বললাম, সায়ান্টানিলিপ্রোল এবং থায়োমিথাক্সামের মিশ্রণ 6 ml প্রতি কিলো বীজের সঙ্গে মিশিয়ে আমরা বীজ বপন করব। এই দুটো কাজ আমরা করতে পারলে প্রায় 1 মাস আমরা বীজকে রোগ এবং পোকার হাত থেকে রক্ষা করতে পারবো। আচ্ছা, আমরা আপাতত নিলয় বাবু আপনার কাছেই জানতে চাইবো কীটশত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে, যে ফল আর্মি ওয়ার্ম এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কীট বলা যেতে পারে, ভয়ঙ্কর ক্ষতিকারক একটা কীট। হ্যাঁ, তো এক্ষেত্রে কিভাবে কি হয় এই আবির্ভাব সম্পর্কে একটু বলুন। ফল আর্মিওয়ার্ম কিন্তু আমাদের দেশে এর উৎস নয়, এটা প্রথম এসেছিল, মানে এর ফল আর্মিওয়ার্মের উৎস হচ্ছে গিয়ে আমেরিকা। তো 1916 সালে পশ্চিম আফ্রিকায় ফল আর্মিওয়ার্মের প্রচুর প্রাদুর্ভাব দেখা যায়। তখনও আমাদের দেশে কিন্তু ফল আর্মিওয়ার্মের দেখা ছিল না। তারপরে 1918 সালের প্রথমের দিকে আমরা দেখলাম যে কর্ণাটকে এই ভুট্টা চাষে ফল আর্মিওয়ার্ম কিন্তু ক্ষতি করতে শুরু করলো, এবং ওই বছরেই আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে আমাদের নদিয়া জেলায় ফল আর্মিওয়ার্ম আবার একটা মানে প্রাদুর্ভাব দেখা যায়। এবং এই যে পোকাটা, এই পোকাটা কিন্তু প্রচন্ড তাড়াতাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারে, অর্থাৎ এক রাত্রিতে 100 কিলোমিটার পর্যন্ত মুভ করে অ্যাডাল্ট মথ। তো তারপরে আমাদের উত্তরবঙ্গ বা অন্যান্য জেলাগুলো তো আস্তে আস্তে, এখন তো মানে গোটা পশ্চিমবঙ্গে সর্বত্র ফল আর্মিওয়ার্ম
একটা অ্যালার্মিং সিচুয়েশনে পৌঁছে গেছে এবং এর প্রচুর পরিমাণে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। একেবারেই। এই যে প্রাদুর্ভাবের কথা আমরা শুনলাম, সঞ্জীববাবু আপনার কাছে জানতে চাইবো এই প্রাদুর্ভাবের লক্ষণগুলো কি কি, কি দেখে বুঝবেন কৃষক বন্ধুরা? আমার একটু আগে এক কৃষক বন্ধু একটা প্রশ্নও করেছিলেন, হ্যাঁ। গাছ ছোট্ট অবস্থায় গাছ কেটে দেয়, সেরকমই গাছ খুব ছোট্ট অবস্থাতে অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোন পোকাতে কেটে দিল। হতে পারে গোড়া কাটার কোনো একটা পোকা লেগেছে, কাটওয়ার্ম হতে পারে বা মাজরা পোকা হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই হতে পারে এই ফল আর্মি ওয়ার্ম, যে এই পোকা কিন্তু গাছের গোড়া একদম ছোট্ট অবস্থায় কেটে দিতে পারে। একটু বড় হলে 2-3 ইঞ্চি হাইট হলে সেক্ষেত্রে গাছের পাতাতে একটা আঁচড়ের মতো দাগ দেখা যাবে। সেক্ষেত্রে মনে হবে যেন সবুজ অংশগুলো, আঁচড়ের যে সবুজ অংশগুলো ধীরে ধীরে নেই বা খেয়ে গেছে। এরপরে আরেকটু গাছ বড় হলে, পোকা আরেকটু বড় হলে সেক্ষেত্রে ছিদ্র দেখা যাবে পাতাতে। এবং পোকা আরেকটু বড় হলে যখন খেতে শুরু করবে, পাতাতে এবং কাণ্ড এবং পাতার সংযোগস্থলে যে ছোট গর্ত মতো থাকবে, সেই সব জায়গাতে এবং পাতাতে প্রচুর পোকার মল থাকবে। আচ্ছা, যেটা থেকে পরিষ্কার বোঝা যাবে যে ফল আর্মি ওয়ার্মের আক্রমণ কিন্তু এসে গেছে। বেশ কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ফল আর্মি ওয়ার্ম এসে গেছে। নিলয়বাবু আপনার কাছে যাব, যে এই যে প্রাদুর্ভাব নিয়ে আমরা শুনলাম, ফল আর্মি ওয়ার্ম যেটা, সেটা চেনার কি কোনো উপায় আছে, কোনো লক্ষণ আছে? অবশ্যই অবশ্যই কৃষক বন্ধুদের তো দেখে চিনে নিতে হবে যে এটাই ফল আর্মি ওয়ার্মের লার্ভা বা এটা হচ্ছে অ্যাডাল্ট অর্থাৎ পূর্ণাঙ্গ মত। তো লার্ভা যেটা, সেটা কিন্তু সব থেকে বেশি ক্ষতিকর। এই লার্ভাটা চেনার উপায় হচ্ছে এর মাথার দিকে উল্টোনো ওয়াই আকৃতির একটা চিহ্ন থাকে, আর এই ওয়াই আকৃতির চিহ্নটা ঠিক পিছনে 4টে টিপের মতো দাগ থাকে। তো এইটা দেখে আমরা লার্ভাটাকে খুব সহজেই চিনতে পারবো। আর পূর্ণাঙ্গ মথের ক্ষেত্রে স্ত্রী মথ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এই যে ডানাটা রয়েছে, সে পাখনাতে উপরের দিকটা কিন্তু বাদামি রঙের আর নিচের দিকটা সাদা রঙের। আর পুরুষ মথ যদি হয় তাহলে কিন্তু ওই উপরের দিকে 3 কোণা দাগ দেখা যাবে। ছবিতে খুব ভালো বোঝা যাচ্ছে। ছবিতে খুব ভালোই বোঝা যাচ্ছে, হ্যাঁ এটা দেখা যাচ্ছে। তো সুতরাং এইটা দেখে আমরা এটাকে সহজেই চিনতে পারবো মাঠে। একেবারেই। চেনার উপায় তো বুঝলাম আমরা, কিন্তু নিয়ন্ত্রণ করবেন কিভাবে? সঞ্জীববাবু আপনার কাছে এটাই জানতে চাইবো যে নিয়ন্ত্রণের উপায় কি এই পোকা? যে আমি প্রথমেই বলেছিলাম, আমরা যদি বিষ শোধন করে থাকি তাহলে কিন্তু এই পোকা একদম ছোট্ট অবস্থায়, আমাদের একটু আগে যে চাষি ভাই বলেছিলেন গোড়া কেটে দিচ্ছে, অন্তত 1 মাস পর্যন্ত এই পোকায় কিন্তু গাছ গোড়া কাটতে পারবে না। অর্থাৎ বিষ শোধন ভীষণভাবে জরুরি। বিষ শোধন করলাম, বিষ শোধন করলেই শুধু হবে না, সঠিক পরিচর্যা করতে হবে। সঠিক পরিচর্যা করলে কিন্তু আমরা এই পোকার নিয়ন্ত্রণ অনেকটাই আমরা করতে পারি। তো সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন চাষ যেমন করতে হবে, সেই সঙ্গে আমরা যদি পোকার দেখতে পাই বা পোকার মল দেখতে পাই সেক্ষেত্রে, বা পোকার আক্রমণ দেখতে পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরিদর্শন করব, মাঠে ঘুরব এবং যে পোকা যেখানে আক্রমণ করেছে সেই পোকা বা পোকার যে ছোট ছোট লার্ভা রয়েছে, ডিম থেকে বেরোনোর পরেই যে ছোট ছোট পোকাগুলো, সেগুলোকে যে আমরা এক জায়গায় যদি দেখতে পাই, সেগুলোকে আমরা মেরে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে যদি তুলে এনে মেরে ফেলতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করতে পারি, এদের পোকাগুলো ভুট্টার আগে অন্যান্য গাছে কিন্তু যে হোস্টগুলো রয়েছে তাদের কিন্তু পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু আমরা পোকার আক্রমণ অনেকটাই রুখতে পারবো। আমরা আলটিমেটলি আমরা কিছু বিষ টোপ বা ফাঁদের ব্যবহার করব, বা আমরা এমন হতে পারে আমরা ধরুন একটু বালি প্রয়োগ করলাম। কীরকম? আমরা 1 কিলো বালি নিলাম, তার সঙ্গে আমরা চুন নিলাম। সেই ক্ষেত্রে আমরা 1 কিলো বালিতে আমরা 30 গ্রাম চুন মিশিয়ে আমরা কাণ্ড এবং যে পাতা রয়েছে তার সংযোগস্থলে আমরা বালিটাকে প্রয়োগ করব। তো সেক্ষেত্রে পোকা যদি ওর ভেতরে থাকে অটোমেটিক্যালি কিন্তু মারা যাবে। আমরা এই পরিচর্যার সাথে সাথে আমরা বিষ টোপ, যেমন 1 কিলো বা 1 কিলো 200-250 গ্রাম আমরা যদি ধানের তুষ নিই, সেই ধানের তুষের সঙ্গে আমরা 200-250 গ্রাম চিটে গুড় বা গুড় নিলাম, সঙ্গে 200-250 গ্রাম আমরা
জল মিশিয়ে 24 ঘন্টা রেখে দেব। রেখে দিলে ফার্মেন্টেড হবে এবং সুন্দরভাবে গুড় তুষের সঙ্গে মিশে যাবে। আমরা এরপরে জমিতে যখন প্রয়োগ করব তার আধা ঘন্টা আগে আমরা একটা বিষ প্রয়োগ করব, মূলত থায়োডি কার্ড নামে একটা বিষ। আমরা এই বিষটা প্রয়োগ করব 15 গ্রামের কাছাকাছি এই মিশ্রণে মিশিয়ে আমরা এবার জমিতে বিভিন্ন গাছে আমরা একটু একটু করে প্রয়োগ করব। আমরা এইভাবে কিন্তু অনেকটাই পোকার নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ন্ত্রণে আনতে পারি। এছাড়া আমরা আরেকটু যেটা করতে পারি, পোকার উপস্থিতি আমরা ফেরোমন ফাঁদ প্রয়োগ করে পোকা এসছে কিনা দেখে আমরা সঠিকভাবে ব্যবস্থা নিতে পারি। আমরা আলটিমেটলি জৈবিক পদ্ধতিতেও যেতে পারি এবং ফাইনালি আমরা যাব রাসায়নিক পদ্ধতি। একেবারেই এই বিষয়ে আসবো, তবে এই মুহূর্তে টেলিফোনে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে রয়েছেন, কি প্রশ্ন আপনার? আমি শঙ্কর বিশ্বাস। আমি যে বিঘামাটি ভুট্টা লাগিয়েছি, মুজিটা মুড়ায় আছে, শুধু মুজির পাতা একদম মুড়ায় অনেকটাই লম্বা হয়ে গেছে, মুড়ানো পাতা খুলছে না। আচ্ছা, আমরা দক্ষিণ দিনাজপুর থেকে এই ফোনটি পেলাম, ওখানে বোধহয় ভুট্টা চাষের পরিমাণটাও বেশ বেশি। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, এই বিষয়টা একটু ছোট্ট করে বলে দিন। পাতা মুড়ে যাওয়ার বিষয়টা হতে পারে 2-3টে কারণের জন্য হতে পারে। 1 নম্বর কারণ হতে পারে মলিবডেনামের অভাব, অনুখাদ্যের অভাব যদি আমরা দেখি সেক্ষেত্রে পাতা ওরকম হয়ে যেতে পারে। তাছাড়া আরেকটা কারণে পোকার জন্যও হতে পারে, পোকার আক্রমণে। যেমন করতেই হবে, আর অনুখাদ্যের প্রয়োগ কিন্তু করতে হবে। ভুট্টা কিন্তু ভীষণভাবে প্রচুর খাবার খায়, যেহেতু এর ফলনও বেশি, তো এর খাবারও প্রচুর খায়। সেই ক্ষেত্রে অনুখাদ্য জিঙ্ক, বোরন এবং মলিবডেনামের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে, অথবা জিঙ্ক, চিলেটেড জিঙ্ক 1/2 গ্রাম, বোরন 20% 1 গ্রাম এবং মলিবডেনাম 1/2 গ্রাম, অ্যামোনিয়াম মলিবডেট, এই 3টে একসঙ্গে মিশিয়ে আমরা স্প্রে করব 1 লিটার প্রতি। অর্থাৎ 1/2 গ্রাম চিলেটেড জিঙ্ক, 1 গ্রাম বোরন 20% এবং 1/2 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট প্রতি লিটার জলে গুলে আমরা 33 শতকের বিঘাতে স্প্রে করব এবং কীটনাশক আমরা প্রয়োগ করব। অবশ্যই। নিলয় বাবু, আপনার কাছে যাব। আমরা বেশ কিছু পদ্ধতি শুনলাম যেভাবে আমরা কীটশত্রু দমন করতে পারি, কিন্তু যদি একটু রাসায়নিক উপায়ের কথা বলেন, রাসায়নিক ভাবে কিভাবে দমন আমরা করা যায়? প্রথমেই যেটা আমাদের মাথায় রাখতে হবে যে গাছ বেরোনোর পর বৃদ্ধির প্রথম দশায় কিন্তু এই আমাদের ফল আর্মিওয়ার্মের উপদ্রবটা বেশি, যার জন্য যদি আমাদের 8 সপ্তাহ পেরিয়ে যায় তখন কিন্তু আর তত একটা কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে আমাদের এই প্রথম 8 সপ্তাহের মধ্যেই আমাদের মূল মেজারটা নেওয়ার প্রয়োজন আছে। তো আমাদের বিষ শোধনের কথাটা আগেই তো আমাদের সঞ্জীব স্যার বলেছেন। এছাড়া আমরা যেটা করতে পারি যে আমরা প্রথমের দিকে আমরা একটা প্রতিরক্ষামূলক স্প্রে হিসেবে 1500 ppm এর নিম তেল 5 মিলিলিটার প্রতি লিটার জলে যদি মিশিয়ে আমরা স্প্রে করি, তাহলে দেখা যাবে যে ডিম থেকে ফুটে লার্ভা বেশি বেরোবে না। যদি বা লার্ভা বেরোয় তা সেই লার্ভা কিন্তু মৃত লার্ভা বেরোবে বা মৃত হবে। তো সেক্ষেত্রে এটা ভালো কাজ দেয়। আর ফেরোমেন ফাঁদটা তো আগেই পঞ্জিত সাহেব বলেছেন, ওটা তো পোকা আসছে কিনা সেটা বোঝার জন্য বেশি কাজ দেবে। আর যদি দেখা যায় যে আমাদের যত গাছ রয়েছে তার 10% বেশি গাছে পাতায় এরকম ছিদ্র দেখা যাচ্ছে বা এই ধরনের বিষ্ঠা আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা কিন্তু রাসায়নিক প্রয়োগের দিকে আমাদের যেতেই হবে। এটা একদম লাস্ট অপশন। এবং সেক্ষেত্রে ইমামেকটিন বেনজয়েট আমরা স্প্রে করতে পারি। সেটা আমরা 4 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করব। বা স্পিনোস্যাট যদি আমরা স্প্রে করি তাহলে 3 ml প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করব। অথবা যদি আমরা নোভালিউরন সঙ্গে ইমামেকটিন বেনজয়েটের একটা কম্বাইন্ড ওষুধ পাওয়া যায়, এটা খুব ভালো কাজ করে, এইটা যদি স্প্রে করি তাহলে 1.75 ml প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের কৃষক বন্ধুদের, যে স্প্রে যখন করছি যদি দুবার স্প্রে দিই নিশ্চয়ই একই ওষুধ পরপর দুবার দেব না, দুটো আলাদা আলাদা ওষুধ যদি অল্টারনেট করে আমরা স্প্রে করি তাহলে কিন্তু আমরা আমাদের এফেক্টটা অনেক ভালো পাবো। একেবারেই আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সঞ্জীব বাবু যদি একেবারে ছোট করে বলে দেন যে এই ফল আর্মি ওয়ার্ম, এই পোকা ছাড়া আর কোন কোন পোকা আবার রোগের আক্রমণ হতে পারে? আরও বেশ কিছু পোকার আক্রমণ কিন্তু ভুট্টা গাছে হয়। আমরা মাজরা পোকা বা ছোট্ট অবস্থা গাছ কেটে দেওয়া বা মাছ পোর্শন কেটে দেওয়া, সেটাও কিন্তু ফল আর্মিওয়ার্ম ছাড়াও অন্য একটা পোকা রয়েছে যেটাকে আমরা ভুট্টার মাজরা পোকা বলতে পারি। এছাড়া জাপ পোকাও রয়েছে এবং কিছু রয়েছে উই পোকা, অনেক সময় গাছ
কেটে দেয়। নিমাটোড অনেক সময় আক্রমণ করে। মূলত এই পোকাগুলোই এগুলোর ভুট্টার দমন ক্ষেত্রে ব্যবস্থাপনাও কি মোটামুটি ওই একই রকম? প্রায় একই রকমেরই। আচ্ছা। আমরা প্রথমে নিম তেল প্রয়োগ করব, তারপরে আমরা যাব রাসায়নিকে। প্রথমে পরিচর্যা, তারপরে নিম তেল। নিম তেল আমরা 1500 ppm, আমরা যদি আরেকটু ppm বাড়াতে পারি, অর্থাৎ 15,000 করতে পারলে 3 ml প্রতি লিটার জলেগুলো আমরা প্রয়োগ করব। আমরা যদি 50,000 ppm এ যেতে পারি নিম তেল, তাহলে 1/2 ml প্রতি লিটার জলেগুলো প্রয়োগ করলে আমরা এই গোড়া কাটা বা ফল আর্মি ওয়ার্ম বা অন্য যে কোনো পোকার ক্ষেত্রেই কিন্তু শুধু নিম তেল প্রয়োগ করেই আমরা দমন করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। আর এরপরে আমরা 3-4টে বিষ, সুন্দর বিষ রয়েছে। ইমামেকটিন, আমার একটু আগেই আমার নিলয় সাহেব বললেন, ইমামেকটিন বেনজয়েড আমরা 4 গ্রাম প্রতি 10 লিটার জলে। আমরা ক্লোরান্টানিলিপ্রোল রয়েছে, এটাও 1 ml প্রতি 3 লিটার জলে আমরা প্রয়োগ করতে পারি। আর একটা সবথেকে ভালো বিষ রয়েছে, সেটা নোভালিউরান এবং ইমামেকটিনের মিশ্রণ, সেটা 1.75 ml প্রতি লিটার জলে। এটা কিন্তু 1.75 ml প্রতি লিটার জলে আমরাগুলো যদি প্রয়োগ করতে পারি, শুধু ফল আর্মি ওয়ার্মি নয়, ভুট্টার ক্ষেত্রে যে যে পোকাগুলো রয়েছে সমস্ত পোকাই কিন্তু সঠিকভাবে আমরা দমন করতে পারবো। তবে একটা বিষয় আমি আবার বলবো, কোনো বিষই কিন্তু পরপর প্রয়োগ করা যাবে না। একটা প্রথমে নিম তেল, তারপরে বিষ, এবং তারপরে আবার নিম তেল এবং বিষ, এবং বিষগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। অত্যন্ত সুন্দরভাবে আমরা বুঝলাম কিভাবে ভুট্টার ক্ষেত্রে এই বিশেষ বিশেষ পোকাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন ভুট্টা চাষিরা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, বিশেষত এই পোকার সমস্যায়, এই পয়েন্টগুলো মাথায় রাখলে কিন্তু সহজেই তারা এই পোকার সমস্যা থেকে মুক্তি পেতে পারে। আজকে আলোচনা এ পর্যন্তই। কৃষি দর্শন দেখতে থাকুন প্রতি সোম, বুধ, শুক্র ঠিক বিকেল 5:30টায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার। নমস্কার।